আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ দেশে আসবে আসবে এই আওয়াজে চারদিকে একটা ভজগত অবস্থা শুরু হয়েছে। এনসিপি কি করবে, জামাত কি করবে, তারপর ধরেন বিএনপি কি করবে, আওয়ামী লীগের লোকজনই কি করবে। আওয়ামী লীগ জামিন পাচ্ছে, আওয়ামী লীগের লোকজনকে জামিন দেওয়া হচ্ছে, এটা এখন মোটামুটি পরিষ্কার। এবং এই সরকার ডক্টর ইউনূসের তরিকায় চলবে না। ডক্টর ইউনূস যে সব ধরে জেলে রাখ, এই তরিকায় যাবে না, কারণ এই সরকার আসার পেছনেও আওয়ামী লীগের কিঞ্চিত হলেও আওয়ামী লীগের লোকজনের ভূমিকা আছে। তবে এনটি আওয়ামী লীগ ঘরানার যে বয়ান, যে এনটি আওয়ামী লীগ ঘরানার একটা ইন্টারেস্টিং বয়ান আপনাদের সামনে আমি একটু খুব বেশ কবিতা টবিতা দিয়ে একটা বয়ান আমার সামনে আছে এনটি আওয়ামী লীগ ঘরানার একটা পত্রিকার। আমি ইচ্ছা করে আপনাদেরকে এই পত্রিকার নামটা বলছি না, আপনারা একটু খেটে বের করে নেবেন। বলা হচ্ছে, দেখেন খবরে এনটি আওয়ামী লীগ বয়ানটা দেখেন, যে আওয়ামী লীগ নামের বর্গীরা, আচ্ছা আরেকটু আগে থেকে পড়ি। কবিতা দিয়েছে পল্লী কবি জসীমউদ্দিনের, তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী মনের বায়ে মায়া মমতায় জড়াজড়ি করি। হ্যাঁ, নিমন্ত্রণ হেডলাইনও করেছে, আওয়ামী লীগকে নিমন্ত্রণ, আওয়ামী লীগকে আমন্ত্রণ। আচ্ছা, পল্লী কবি জসীমউদ্দিনের এই কবিতার মতন একটু বয়ানটা শুনেন, আপনারা একটু ধৈর্য ধরে শুনেন। যারা পড়ে ফেলেছেন পড়ে ফেলেছেন, তো আমি জানি যে খুব কম সংখ্যক আমাদের দর্শক এটা পড়েছেন। কবিতা, পল্লী কবি জসীমউদ্দিনের এই কবিতার মতন নিষিদ্ধ ছাত্রলীগ ও সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফিরে আসার আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি কেন এটা পড়ছি সেটাও আমি আপনাদেরকে বলবো। আর আওয়ামী লীগ নামের বর্গীরা ফের দেশের রাজনীতিতে ফেরার আভাসে এনসিপি, জামাত তো বটেই, সারা দেশের সাধারণ মানুষ ও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আতঙ্ক শুরু হয়েছে। সারা দেশের সাধারণ মানুষ এবং বিএনপির তৃণমূল নাকি আতঙ্কিত, দুটোই ঢাহা মিথ্যা কথা। সারা দেশের সাধারণ মানুষের মধ্যে একটাই, যে ভাই মারামারি কাটাকাটি চাহিদা, মিলেমিশে থাকো। আর বিএনপির তৃণমূল জানে যে বিএনপির তৃণমূলের একেবারে শেষ যেই সদস্যটা, সেটাও এখন আওয়ামী লীগের চেয়ে শক্তিশালী প্র্যাকটিক্যালি মাঠে। আচ্ছা, তো তারা আতঙ্ক শুরু হয়েছে যে আওয়ামী লীগের জুলুম নির্যাতন হামলা মামলা মাথায় নিয়ে দীর্ঘ 18 বছর বিপর্যয়কর জীবনযাপন করেছেন বিএনপি নেতাকর্মীরা। ক্ষমতায় আসার 1 মাস হতে না হতেই সেই ভয়ঙ্কর দানব রূপী আওয়ামী লীগকে রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টায় তারা ভীত সন্ত্রস্ত, হিংস্র রাজনীতিতে অভ্যস্ত। আওয়ামী লীগ নেতাকর্মীদের যেভাবে জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে, তাতে অনেকের শঙ্কা ভারতের তাবেদার এই দলের নেতারা রাজনীতিতে ফিরতে পারলে বিএনপির প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে। জুলাই অভ্যুত্থানের পর বিএনপি নেতারাই ওইসব নেতাদের বিরুদ্ধে মামলা করেছেন। আওয়ামী লীগ নেতারা জামিনে বের হয়ে এলে এবং আওয়ামী লীগের রাজনীতি শুরু হলে তারা সর্বপ্রথম বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। আমি জানি না এই পত্রিকা কেন এই বিশ্লেষণে গেছে, তাদের মাথায় কি ধরেছে। বিষয়টা কি জানেন, এই নির্বাচনে যে কোনো পরিস্থিতিতেই হোক, আপনার আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা ছোটখাটো লিয়াজু হওয়াতে দেশের এই নতুন ছবল দিয়ে ওঠা রাজনীতিবিদ যারা ওই 5 আগস্ট পরবর্তী সময়ে মব ভায়োলেন্স সহ, মানে যা ইচ্ছা তা করিব এটাকে আইন মনে করেছে, যে আমি হত্যা করিব, আমি খুন করিব, দখল করিব, এইটাই আইন, সেই অংশটা একদম আতঙ্কিত হয়ে উঠেছে। কারণ বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা ভেতরে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এখন এর আগের বাস্তবতা ঠিক, যে বিএনপির লোকজন আওয়ামী লীগের উপর চড়াও ছিল সবচেয়ে বেশি। যত হামলা মামলা যত কিছু হয়েছে, বিএনপির লোকজন 5 আগস্টের পরে আওয়ামী লীগের উপর করেছে। কিন্তু ওই যে জামাতের উত্থান, জামাত ক্ষমতায় চলে যেতে পারে, এই জায়গাটা বিএনপি এবং আওয়ামী লীগকে যে জায়গায় নিয়ে এসছে, এটা শুধু মানে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা না। এটা ওই ইলেকশনের আগের প্রেক্ষাপটে ভেতর 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 রন্ধে রন্ধে এটা বিনিশুতার মতো কাঁথা হয়েছে। আওয়ামী লীগ বিএনপি আসন ভিত্তিক তাদের তৃণমূলের মধ্যে যোগাযোগ হয়েছে, তাদের নেতৃবৃন্দের মধ্যে যোগাযোগ হয়েছে। ইভেন দো আমি বিশ্বাস করি আওয়ামী লীগের কেন্দ্রীয় হাইকমান্ড যেটা দিল্লিতে অবস্থান করছে বা ইন্ডিয়াতে অবস্থান করছে, সেই হাইকমান্ডের সাথে বিএনপির দেশের ভেতরের হাইকমান্ডেরও যোগাযোগ হয়েছে, এটা আমার বিশ্বাস, আমার ধারণা। ফলে এই যে একটা এখন লিয়াজো তৈরি হয়েছে, এই লিয়াজোটা জামাত যত শক্তিশালী হবে, আওয়ামী লীগ বিএনপি বন্ধন তত অটুট হবে। এবং এই অটুটের কারণেই অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ বিএনপির উপরে চড়াও হওয়া বা বিএনপি আওয়ামী লীগের উপরে চড়াও হওয়া, এটার সম্ভাবনা কম। এবং এরই ধারাবাহিকতা হচ্ছে এই যে জামিনগুলো হওয়া। এবং দেখেন সারা দেশের যতগুলো অফিস খোলা হচ্ছে আওয়ামী লীগের, খুব বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিএনপি চাইলে সেসব জায়গায় তুড়ি মেরে আওয়ামী লীগের এসব বন্ধ করে দিতে পারে।
কোথাও কোথাও আওয়ামী লীগ বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এসে অফিসগুলো খুলছে, কোথাও কোথাও খুলে ফেললে পরে বিএনপির ওরা দেখেও না দেখার ভান করছে, মানে ওভারলোক করছে। ফলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ওই বিরোধ বিদ্বেষ হওয়াটার এখন আসলে বাস্তবতা বাংলাদেশে নেই। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে জামাত কতটা আর অগ্রসর হচ্ছে, জামাত মোকাবেলায় আওয়ামী লীগ বিএনপি কি স্ট্র্যাটেজি নিচ্ছে, এবং এই কথা তো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলকে কোনোভাবে ভ্যানিশ করা যাবে না। ফলে দুই দলের মধ্যে হাইকমান্ড বুঝতে পেরেছে যে আমরা একে অন্যের প্রতি শক্তি ব্যয় করে আর লাভ নেই। এখন যেটা করার সেটা হচ্ছে যে এই এন্টি লিবারেশন অথবা ধর্মভিত্তিক অন্য যে দলগুলোর উত্থান করছিল এবং নির্দিষ্ট একটা অংশে, সেটা নর্থের যে হেফাজতুল ইসলাম, চরমনাই পীর বা অন্য যারা আছে তা না, সেই প্রেক্ষাপটে এই যে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এই শব্দটাই বোঝা যাচ্ছে যে এনটি আওয়ামী লীগ শিবিরে কাঁপনটা কেমন ধরেছে। মোহাম্মদ ইউনূসকে দেখে সেই বর্গীদের কথা আমার মনে পড়ছে। বর্গীরা এসে যেমন আমাদের দেশটাকে লুটপাট করে একেবারে ছন্নছাড়া করে দিয়ে চলে যেত, এই 1.5 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশের হাল ধরে 18 মাসে বাংলাদেশকে খোকলা করে দিয়েছেন। বাংলাদেশকে এত সস্তায় উনি বেচে দিয়েছেন, মাত্র $65 মিলিয়ন। আন্ডার হ্যান্ড ডিলিং কত হয়েছে তা বলতে পারবো না। এই সমস্ত দস্তাবেজ তুলসী গ্যাবার্ড সব ভারতবর্ষের কাছে পাঠিয়ে দিয়েছে। কারণ তুলসী গ্যাবার্ডের সঙ্গে কিন্তু ট্রাম্পের বনে না, এটা আমি আগেও আপনাদের বলেছিলাম। তুলসী গ্যাবার্ডকে কিন্তু সাইড লাইন করে দিয়েছে। তুলসী গ্যাবার্ড একটি মেয়েকে, আপনার কোন একটি টিভির নামটা ভুলে গেছি, আগে আপনাদের বলেছিলাম, সেখান থেকে একটি মেয়েকে ভাড়া করেছেন। তিনি গিয়ে ওই প্রেস কনফারেন্সে সমস্ত প্রেসিডেন্টের ওখানে তিনি সারাদিন বসে থাকেন, বসে যা যা প্রেস কনফারেন্স যে বলেন উনি টেপ করে নেন। তুলসী গ্যাবার্ডের রিপোর্ট পড়ার সময় নেই, উনি শুধু শুনে নেন। আর গোপন দস্তাবেজ সব ডিএনআইয়ের হাতে তো আসবেই। তো এখন এই সমস্ত দস্তাবেজ যেগুলো আমেরিকার সঙ্গে বাংলাদেশের হয়েছে, তার সব গোপন দস্তাবেজ ডিএনআইয়ের কাছে গেছে। ডিএনআই সেগুলো সমস্ত একদম ডিপ্লোম্যাটিক চ্যানেলে ভারতবর্ষের কাছে পৌঁছে দিয়েছে। যার জন্যই তিনি লিখেছিলেন 3-4 দিন আগে, ভারতবর্ষের উচিত আমাকে ধন্যবাদ জানানো। এক্স হ্যান্ডেল উনি লিখেছিলেন, সেটা আমি দেখিয়েওছিলাম। আপনারা যদি 4 দিন আগের ভিডিও শেষটা দেখেন তাহলে দেখবেন ওখানে দেওয়া আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস, তাকে আমি চিনলাম কি করে? আপনারা চিনতে পারেননি। আপনারা সব লিখেছেন স্যারের 1000 বছর হায়াত হোক, 100 বছর হায়াত হোক। কিন্তু তিনি যেদিনকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেবে, উনি যেদিনকে হুঙ্কারটা দিলেন 7 সিস্টার নিয়ে, সেদিনে আমি বুঝেছিলাম লোকটার মতলব কিন্তু ভালো নয়। কিন্তু আমি তখন কিছু করিনি। আমি 2-3 মাস ওয়েট করছিলাম। একটা মানুষকে জাজ করতে গেলে 2-3 মাস সময় লাগে। তো যেমন তারেক রহমানকে জাজ করতে গেলেও 2-3 মাস সময় লাগবে। আদৌ কি করে একটা বোঝা যায় তো প্রতিটা পদক্ষেপে। তারপরে আমি বুঝলাম যে মানুষটা একেবারেই হচ্ছে গিয়ে ভারত বিরোধী এবং দেশকে বিক্রি করে দেওয়ার জন্য এসছে এবং ধ্বংসলীলা একটা চালাবে। যেদিন থেকে এই লুট বাটপাড়ি, খুন জখম, দুর্নীতি হ্যান ত্যান শুরু হলো এবং যেদিনকে পুলিশ জ্বালানো হলো, তারপরে দোষীদের আড়াল করার জন্য তিনি ইনডিমনিটি জারি করলেন। সেদিন আমি বুঝে গেলাম বাংলাদেশের কপালে অশেষ দুর্গতি আছে। ভারতবর্ষও বুঝে গেছিল, আমার পাশাপাশি ভারতবর্ষের মানুষও বুঝেছিল, সরকারও বুঝেছিল। সরকার আমার থেকে অনেক বেশি এগিয়ে ভাবে, আমি তো কিছুই জানি না, তারা অনেক বেশি এগিয়ে ভাবে। তো তখন থেকে একটা প্ল্যান তৈরি করা হয়, বিকল্প প্ল্যান, যেটা প্রথমবারের প্ল্যানটাকে ওই ট্রাম্প ভেস্তে দিয়েছিলেন 12ই ফেব্রুয়ারির একটা বৈঠকে 2024-এ।
যে ভারতবর্ষে এই বাংলাদেশের সমস্ত ব্যাপারটা ভারতবর্ষ দেখবে বলে একটা ঢপবাজি করে দিয়েছিলেন। তো তারপরের থেকে উনি যা যা করেছেন সব বিতর্কিত। সংবিধান বিরোধী যত কাজকর্ম থাকে সব করেছেন। ওনার যে উপদেষ্টারা আছে, আমার কথাগুলো আপনারা মিলিয়ে দিন, পুরনো ভিডিও দেখবেন। আমি বলেছিলাম একটা ভিডিওতে যে এই যে আপনাদের আসিফ নজরুল, তিনি টেক্সাস এবং অ্যারিজোনায় তিনি 2টি বাড়ি কিনেছেন এবং তার স্ত্রী শিলা, খুব সম্ভবত শিলা আহমেদ তার স্ত্রী, তিনি সমস্ত এই কাজকর্মগুলো করতেন এবং তারা টাকা রাখতেন সুইজারল্যান্ডের ব্যাংকে, তারা টাকা রাখতেন দুবাইতে। এই সমস্ত তথ্য আমাদের কাছে, সব আমাদের এজেন্সির কাছে আছে। সেই তখন ভিডিওতে বলেছিলাম। আমি এও বলেছিলাম, আপনারা শুধু স্মরণ করিয়ে দিই, যে একদিন এদের অবস্থা খুব খারাপ হবে। ক্ষমতা আজ কারুর ছিল, কাল কারুর ছিল, আজ আমার কাছে আছে, পরশুদিন আর একজনের কাছে চলে যাবে, তারপরের দিন আবার একজনের কাছে চলে যাবে। ক্ষমতা কিন্তু পরিবর্তনশীল। কিন্তু এনারা ধরে নিয়েছিলেন এনারা চিরকাল ক্ষমতায় অন্তত 50 বছর থাকবেন বলে এনারা ধরে নিয়েছিলেন। 50 না হোক 25 তো থাকবেনই ধরে নিয়েছিলেন। তা মাৎসন্যায় বলতে যা বোঝায়, এরা মাৎসন্যায় করতে শুরু করে দিয়েছিলেন। মববাজি থেকে আরম্ভ করে, এখন মববাজি বলা যাবে না, আপনারা মব বলেন কেন? আমাদের ডাস্টবিন শফিক তিনি তো বলেছেন এটা প্রেশার গ্রুপ। এখন সে প্রেশার গ্রুপের ভয়ে তারা এখন দেশ ছাড়তে পারছেন না, এই ঘর ছাড়তে পারছেন না। সরকারি বাসভবন তারা দখল করে বসে আছেন। কিন্তু মোহাম্মদ ইউনূসের ব্যাপারে যেটাই বলেছিলেন না, তারেক রহমানের জন্য যমুনার ব্যবস্থা করা হচ্ছে, সেদিন আপনারা লিখেছিলেন সমস্ত ভুল খবর দেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওখানে যাননি। অনেকে আবার লিখেছিলেন আপনি সত্যি খবর দিয়েছিলেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওখানে গেছিলেন এবং সেই সময়তে ট্রান্সফরমার বাস্ট হয়েছিল, আপনার খবরগুলো ঠিক। কেউ যারা উদ্দেশ্যমণ্ডিতভাবে আমাকে বদনাম করার চেষ্টা করেন, তারা দেশের শত্রুই বটে। কারণ তারা সত্যিটা প্রকাশ করতে দেয় না, মানুষকে ভুল বোঝায়, ভুল বুঝিয়ে আমাকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করে। কিন্তু আপনারা শুরু থেকে মনে করে দেখুন, আমি আপনাদের বলে এসেছি যে এই মানুষটা দেশটা ধ্বংস করতে এসছে, দেশের কিচ্ছু বাঁচবে না, দেশকে বেচে দেবে। আজকে এই সমস্ত চ্যাংড়া ছোকরাগুলো যারা উপদেষ্টা হয়েছিল, তার আগে তো সমন্বয়কের নাম ধরে এরা যে লুট তরাজ যে শুরু করেছিল, আমি একদিন বলেছিলাম পাবলিক একদিন এদের জামা কাপড় টেনে হিজড়ে ন্যাংটো করে রাস্তায় দৌড় করাবে। আজকে সেই অবস্থায় এসছে বলেই এনারা যারা বড় বড় লম্বা লম্বা বাকতাল্লা ছাড়তেন এত বড় বড় জিভ বার করে, তারা কিন্তু এখন বাসভবন থেকে বেরোতে চাইছেন না, সরকারি বাসভবন থেকে। নিরাপত্তার অভাব, কিসের এত নিরাপত্তার অভাব? আপনারা যদি দেশের মঙ্গলই করতেন তাহলে পরে তো নিরাপত্তার অভাব বোধ করতে হতো না। ওই শেখ হাসিনাকে তো নিরাপত্তার অভাব বোধ করতে হয়নি। আপনারা বলেছিলেন কি শেখ হাসিনা কোটি কোটি ডলার না লক্ষ লক্ষ ডলার বিদেশে পাচার করেছেন। 18 মাস আপনারা ক্ষমতায় ছিলেন, 18 মাসের মধ্যে আপনারা কিন্তু অনেক অধ্যাদেশ জারি করেছেন, কিন্তু শেখ হাসিনার চুরি নিয়ে, চুরির তদন্ত নিয়ে একটা অধ্যাদেশ কিন্তু জারি করেননি। আপনারা যেটা করেছেন সেটা হচ্ছে শেখ হাসিনাকে প্রথমবারে মারতে না পেরে আপনারা একটা ওই ট্রাইব্যুনাল করেছেন। সেই ট্রাইব্যুনালে তাজুল ইসলাম তিনি মহানায়ক হয়ে তিনি করলেন কি দুখানা তিনি পরপর মামলা দায়ের করলেন। একটা হচ্ছে দুর্নীতির মামলা, একটা হচ্ছে ফাঁসির আসামির মামলা, 2টি মামলা তিনি দায়ের করলেন। আমি বলেছিলাম এরা কেউ ছাড়া পাবে না, দেশ ছাড়তেও পারবে না, এরা দেশের মধ্যে থাকবে,
এবং এদের সব শেষ অবস্থা হবে ওই নির্জন কারাগার। আপনি দেখুন আমার সেই কথাগুলো মিলছে কিনা। আপনারা আমাকে যাই বলুন না কেন, অস্বীকার করতে পারবেন না আমায় কখনোই যে আমি এগুলো বলিনি। আমার ভিডিও সমস্ত সাক্ষী রয়ে গেছে। আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ, তারা বাংলাদেশেরই শত্রু। তারা বাংলাদেশের অরিজিনাল পরিস্থিতিটা তারা সাধারণ মানুষের কাছে বুঝতে দেয় না। তারা আমাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করে। তারা আমাকে গুজববাজ বলে একটা ট্যাগ মেরে দিয়েছে। এখন আমাকে অনেকে আনসাবস্ক্রাইব করে, অনেকে আবার সাবস্ক্রাইবও করেন। কিন্তু আমি কোনোদিনই বলি না যে আমায় সাবস্ক্রাইব করুন। যার পছন্দ হবে দেখবেন, যার পছন্দ হবে না দেখবেন, কিন্তু সত্য সত্যই থাকবে। আজকে দেখুন সত্য সেই প্রতিষ্ঠিত হচ্ছে। এবং কালকে খলিলুর রহমান আমাদের ভারতবর্ষে এসছেন। আজকে তার সঙ্গে সমস্ত মিটিং চলছে। এখন তারেক রহমানকে এখন সময় দেওয়া হচ্ছে, 6 মাস তো অ্যাটলিস্ট সময় দেওয়া হবেই। তো তার মধ্যে এই যত কালা চিঠা আছে না, সব যেমন আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গেছে, পৌঁছে দিয়েছে ভারত, তেমনি তার একটা করে কপি সমস্ত খলিলুর রহমানকে দিয়ে দেওয়া হয়েছে। এবং যে যে সমস্ত আপনার এই উপদেষ্টা মণ্ডলী এবং তার যে সাঙ্গপাঙ্গ যারা আছে, তারা যে পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন, শুধু উপদেষ্টা মণ্ডলী কেন, নাহিদ ইসলাম, 26 অক্ষরের আসিফ ভুইয়া, 26 অক্ষরের নাম আমি উচ্চারণ মনেই রাখতে পারি না, তারপর সার্জিস আলম, হাসনাত, হান্নান, এরা সমস্ত কোটি কোটি টাকা নিয়েছে, কোটি কোটি টাকা নিয়েছে এরা। টোটাল যদি হিসেব আপনি করেন তাহলে একটা বিপুল পরিমাণ অর্থ 18 মাসে বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে বিদেশে। কিন্তু বিদেশের অর্থগুলো কিন্তু একটাও ভোগ করতে পারবেন না তারা। আমি আজকে আপনাদের বলে দিলাম, একটাও ভোগ করতে পারবেন না। সমস্ত অর্থ পরবর্তী সরকার যেই আসুক, এখন তো বর্তমানে তারেক রহমান আছেন, তিনি যদি কিছু না করেন তাহলে পরে তার পরবর্তী সরকার আসবে। এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, $65 মিলিয়ন আন্ডারহ্যান্ড ডিলিং কি হয়েছে আমি জানি না। যে ডকুমেন্টটা আমাদের কাছে এসছে এবং যে ডকুমেন্ট খলিলুরের হাতে তুলে দেওয়া হবে, সেটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে একটা পুরো বাক্স ভর্তি হয়ে যাবে। এদের কালা চিঠা এত, সমস্ত ডকুমেন্ট একদম খলিলুর মারফত ডিপ্লোম্যাটিক একটা বক্সে মুড়ে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে তারেক রহমানের কাছে। এবার দেখব তারেক রহমান এই সব মানুষদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন। যদি ব্যবস্থা নেন তাহলে বোঝা যাবে তিনি বাংলাদেশের ভালো চান, আর যদি বাংলাদেশের ব্যাপারে যদি তিনি উদাসীন থাকেন তাহলে বোঝাই যাবে ওনার ভবিষ্যৎ কাজকর্ম কি হবে। কিন্তু দেশ তো খোকলা, দেশ চলবে কি করে? ওই যে 10টা পয়েন্ট লেখা হয়েছিল না, আমি আপনাদের বারবার বলি 10টা পয়েন্ট লেখা হয়েছিল, যার 1 নম্বরে ছিল শেখ হাসিনার নিঃশর্ত মামলাগুলোকে তুলে নেওয়া আর তাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। ইনডিমনিটি যা দিয়েছে সেগুলো কোনোদিনই টেকে না। আমি আগেও বলেছিলাম পরবর্তী সরকার হলে কোনো ইনডিমনিটি থাকবে না। ইনডিমনিটি চিরকালের জন্য থাকে না। তো এখন যে অবস্থা হয়েছে, চলবে কি করে দেশটা? আর আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী আপনার সমস্ত কিছু আমেরিকা থেকেই নিতে হবে, চাল, ডাল, গম, তেল, নুন, এমনকি পশু খাদ্য পর্যন্ত আপনাদের হাতে আর কিছু নেই মশাই। আপনাদের ধরে ধরে বেচে দিয়েছে, আপনাদের হাতে কিচ্ছু নেই। কিন্তু দেবে কি? দেবে আপনাকে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে আপনাকে কিছু লোন দেবে, ADB থেকে কিছু লোন দেবে। লোন তো লোন,
এবার কি হবে, যখনই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে লোন নেবে তখনই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের লোক এসে বাংলাদেশে বসে যাবে, বসে আবার ট্যাক্স বাড়াবে। কিন্তু মানুষের তো রোজগার নেই। যারা কৃষি কাজ করে তারা এখন কৃষকের ওখানে মালটা তৈরি করে বেচবে কোথায়? আলু, বেগুন, পটল সবই তো ওখান থেকে আসবে এবং দাম করে দেবে। আমরা বাংলাদেশে পুরো দাম করে দেবে আমেরিকা, বেচবেন কোথায়? সাধারণ চাষি যারা উৎপাদন করবেন বেচবেন কোথায়? তারা যা উৎপাদন মূল্য সেই উৎপাদন মূল্যও তারা পাবে না। আপনাদের গলা কাটার জন্য আমেরিকা বসে রয়েছে, আর আপনাদের মোহাম্মদ ইউনূস $65 মিলিয়ন এতে লোভে তিনি বর্গী হয়ে দেশটাকে বেচে দিয়েছেন। এবার যে কথায় আসছিলাম যে 10টা পয়েন্ট, তার 10 নম্বর পয়েন্টে আছে এই ওপরের 9টা পয়েন্ট যদি ঠিকঠাক চলে তাহলে 10 নম্বর পয়েন্টে যেটা আছে $20 বিলিয়ন ভারতবর্ষ দেবে বাংলাদেশকে সুদবিহীন অনুদান। ভালো করে শুনুন, সুদবিহীন অনুদান $20 বিলিয়ন দেবে দেশটাকে চালানোর জন্য। $20 বিলিয়ন ইজ নট এ জোক, ইটস এ বিগ মানি। ভারতবর্ষে কেউ যায় আসে না, $20 বিলিয়ন দিয়ে দেবে, পাশের দেশটা সুস্থ হোক। আর দুটো যদি রাজনৈতিক দল তাদের মধ্যে ভারসাম্য রেখে, আমাদের এখানেও যেমন কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, অন্যান্য দল রয়েছে, ভারসাম্য রেখেই তো হচ্ছে। যদি সুস্থ গণতন্ত্র সৃষ্টি হয় তাহলে দেশ তো এগোবে। সেখানে $20 বিলিয়ন যদি ভারত অনুদান দিয়ে দেয় তাহলে দেশ এগিয়ে যাবে। আর যদি তারেক রহমান না করতে পারেন তাহলে দেশে একটা অস্থির পরিস্থিতি হবে, এবং সেক্ষেত্রে ভারতবর্ষ এমন একটা পরিস্থিতির সৃষ্টি করবে যে তারেক রহমানকে সব ছেড়ে চলে দিয়ে পালাতে হবে। আর তারেক রহমানের সামনে এখন আগে কুয়া পিছে খাড়ি। যদি আমেরিকাকে চটায় তাহলে আমেরিকা গলা টিপে একেবারে মাদুরের মতো তুলে নিয়ে চলে যাবে, আর যদি আমেরিকার কথা শোনে তাহলে দেশের মানুষ তাকে তাড়া করবে। তার মানে কি হলো? আগে কুয়া পিছে খাড়ি। ওই আপনারা একটা কথা বলেছিলাম না যে এই অবস্থা থেকে একমাত্র বাঁচাতে পারে এবং একমাত্র বাঁচাতে পারে ভারত। সুতরাং ভারত বিরোধিতা করে লাভ নেই। ভারত আপনাদের বন্ধু, ভারতকে বন্ধুত্বের চোখে দেখুন, তাহলে পরে ভারতবর্ষ থেকে সাহায্য পাবেন। আর এই যত আপনার উপদেষ্টারা কত টাকা চুরি করেছেন সে সমস্ত আমি এখনো হিসেব করে জানতে পারিনি, এখনো সেই সমস্ত হিসেব করে আমি আপনাদের সব জানিয়ে দেবো। আপনারা শুধু 14,000 কোটি টাকা দেখছেন আসিফ নজরুল মেরেছে, 14,000 কোটি টাকা। ক্রিপ্টোকারেন্সি 89 lakhs ক্রিপ্টোকারেন্সি নিয়েছেন, 89 লক্ষ টাকা ক্রিপ্টোকারেন্সিতে আছে। আপনারা কি ভাবছেন? আপনারা কোথায় আছেন? একটা মানুষ যদি এত টাকা নিয়ে থাকে, ডাস্টবিন শপিং যে বকলমে চালাতো সে কত টাকা নিয়েছে, মামলা বাণিজ্য কত টাকা গেছে? আপনার কোনোটাই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে আরম্ভ করে আর রিজওয়ানা ম্যাম পর্যন্ত, ফরিদা আক্তার পর্যন্ত কেউ বাদ নেই। ফরিদা আক্তার শুনেছিলাম তিনি একটু বামপন্থী ধরনের লোক, তিনিও এই দলে ভিড়ে গেলেন, তার বিরুদ্ধেও গোছা গোছা অভিযোগ। কেউ বাদ নেই, কেউ বাদ নেই, 2-4 জন সৎ উপদেষ্টা ছাড়া কেউ বাদ নেই। এখন আপনাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু নেই। আপনারা তার জন্য অপেক্ষা করুন। আর ভারতবর্ষের সঙ্গে যদি সুসম্পর্ক রাখেন তাহলে ভারতবর্ষ আপনাদের হয়তো বাঁচালেও বাঁচাতে পারে, নইলে আর কেউ আপনাদের বাঁচাতে পারবে না। এই যাবে, এই উপদেষ্টা তো কেউ থাকবে না এই দেশে। তারা যদি সেনাবাহিনী, আমার ধারণা সেনাবাহিনী এখনো মাঠে থেকে চলে যায়নি, আমি এখন সঠিক খবর জানি না, গেছে কিনা আমি জানি না। সেনাবাহিনী মাঠে থেকে চলে গেলে 2-1 মাসের মধ্যেই এই যে যারা উপদেষ্টা ছিল তারা রাস্তায় চলতে পারবে না। এই দেশের যে কোনো মানুষ তাদের আক্রমণ করে বসবে। এটা আমরা কামনা করি না। আমরা আইনি সুশাসন চাই, আমরা চাই না এটা ঘটুক। তারপর আওয়ামী লীগের যারা আছে নির্যাতিত নিপীড়িত তাদের দ্বারা আক্রান্ত হতে পারে। উপদেষ্টা সবাই পালিয়ে যাবে, একজনও দেশে থাকবে না। 6 মাসের মধ্যে দেখবেন সব পালিয়ে যাবে, একটাও থাকবে না যদি সেনাবাহিনী পাহারা না থাকে।
বিএনপি তো তাদের পাহারা দিবে না। বিএনপি কি মাসুদকে পাহারা দিয়েছে? দেয় নাই। মাসুদের তো নাকের বদনা উল্টাই ফেলছে। তো এরকম চলতে থাকবে। তো ওই যে আমাদের রেজওয়ান আপা বলেন, ফরিদ আক্তার বলেন, বা ওই যে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এদের কাজ কি আমরা আসলেই জানি না। এরা যে কি কাজ করেছে এই উপদেষ্টারা আমরা নিজেরাই জানি না। এমনকি এরা কি কি বলেছে ওগুলো আমাদের এখন মনে নাই, মনে রাখার দরকারও নাই। কারণ এরা আসলে পালিয়ে যাবে, পালিয়ে যেতে হবে। কারণ তারা যে অপরাধ করেছে, তাদের যে অপরাধের পাহাড় কোনো অংশে আওয়ামী লীগ সরকারের চেয়ে কম না, বরং ক্ষেত্র বিশেষ 10 গুণ, 20 গুণ, 50 গুণ বেশি। তো তারা তো পালাবেই। পালানোর জন্য একটু আক্ষেপ করার কিছু নেই, এবং তারা নিজেরাই পালিয়ে যাবে। বিএনপি যদি তাদের, আপনি দেখবেন 6 মাস পর এদের তো কেউ গুনবেও না, বিএনপি এদের চিনবেও না। 6 মাস না, 3 মাস পরেও বিএনপি এদের দিকে ফিরে তাকাবে না। তখন দেখবেন এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা সাধারণ মানুষ যারা শ্রমিক, তাদের দ্বারা এরা আক্রান্ত হবে। তাই এদের পালিয়ে যেতেই হবে। চাইলেও পালিয়ে যেতে হবে, না চাইলেও পালিয়ে যেতে হবে। কারণ তারা অপরাধী, তারা জানে যদি তাদের কিছু নাও করে তারপরেও ভয়ে তারা পালিয়ে যাবে। তারপর তারা দুর্নীতি করেছে, এই এত সুখ, এগুলো এত সম্পদ কে ভোগ করবে? এরা তো পালিয়ে যাবেই, পালা যাওয়াটাই স্বাভাবিক। আমরা চাই না যে মব ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা যেমন ইউনূসের মব ভায়োলেন্সের বিরোধিতা করেছি, আমরা সকল ভায়োলেন্সের বিরোধিতা করি। এমন না যে আপনি আমার বিরোধিতাকারী বলেই, আপনি আমার শত্রু বলেই আপনার উপরে মব ভায়োলেন্স করবো, আমি তার সমর্থন করব। আমরা তা মানবিক মানুষ হিসেবে করতে পারি না, গণতান্ত্রিক মানুষ হিসেবে তা করতে পারি না। তারা তো অবশ্যই অপরাধ করেছে, তাদের আইনের মাধ্যমে তাদের শাস্তি হবে। কিন্তু আপনি যেটা বললেন মব, জনগণ সেটা করে ফেলতে পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু এটা উচিত নয়। আমরা তো এই মব সন্ত্রাস চাই না বলেই তো ইউনূসের বিরোধিতা করেছি। আমরা মব ভায়োলেন্স চাই না বলেই তো রেজওয়ানাদের সরকারের বিরোধিতা করেছি। আমরা মব ভায়োলেন্স চাই না বলেই তো আসিফ নজরুলের সরকারের বিরোধিতা করেছি আমরা। সুতরাং এটা আমরা কামনা করি না, কিন্তু এটা ঘটে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। আর এই যে মব ভায়োলেন্সের কথা যেটা বারবার আপনি উল্লেখ, 3 জনের নাম নিলেন, রাষ্ট্রপতির সাথে যারা এটা করেছে, বিশেষ করে ছবি সরিয়ে দেওয়ার দায়িত্ব কোনো উপদেষ্টা এড়িয়ে যেতে পারবে না, কেউ এড়িয়ে যেতে পারবে। আপনি 3 জনকে দায়ী দেবেন কেন? কারণ তারা তো সম্মিলিতভাবে দায়ী। এই সরকার যদি কোনো কিছু ভুল করে থাকে, করছে তো বটেই, যেগুলো করছে সম্মিলিতভাবে দেয়, এককভাবে তো কেউ কম কেউ বেশি দেয়। কিন্তু কেউ তো দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না, দায়ের বাইরে চলে যেতে পারবে না। আপনি সংবিধানে হাত দিয়েছেন, এই অধিকার আপনাকে কে দিল? কেউ দেয় নাই। সুতরাং আপনি তো দায়ে থাকবেন। শুধু 3 জন না, সকলেই দেয়, সকলেই দেয়। আবার ওই যে ফরহাদ মাজার সাহেব বলেছেন যে বাংলাদেশকে 50 বছর পিছিয়ে দিয়েছে। আমরা বলেছিলাম 20 বছর পিছিয়ে দিয়েছে। তাতে আমাদের কি গালাগালি করা শুরু করেছিল তার বাহিনী, এই বরবাদ মাজারের বাহিনী আমাদের গালাগালি করেছিল। আমরা এখন তিনি বলেছেন 50 বছর পিছিয়ে দিয়েছে। তো এরকম মানুষ তো আস্তে আস্তে বুঝতে পারবে, বুঝেছে। তার চেয়ে বড় কথা, আপনি দেখছেন মিডিয়ার চরিত্র দেখেছেন তো, 1 সপ্তাহ হয় নাই সবার দুর্নীতি প্রকাশ করা শুরু হয়ে গেছে। সেই জন্য ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন যে সরকারে থাকতে যদি আপনি সত্য কথা বলতে না দেন, তাহলে যখন আপনি ক্ষমতায় থাকবেন না, তখন আপনার নামে অজস্র মিথ্যা চলে আসবে, আপনি তখন ঠেকাইতে পারবেন না। আমাদের দুর্ভাগ্য যে আমাদের শাসকেরা যেই লঙ্কায় যায় সেই রাবণ, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমরা দেখেছি যে রাজনৈতিক ব্যক্তিরা যেই রকম চরিত্র, অরাজনৈতিক ব্যক্তিরাও ক্ষমতায় গেলে একই চরিত্রের বৈশিষ্ট্য ধারণ করে। সম্ভবত ওই রাজনৈতিক কুর্সির চেয়ারটাই এরকম, সেখানে হয়তো আমি গেলেও এরকম করবো, আমাদের ডক্টর সাহেব গেলেও হয়তো, আপনি গেলেও হয়তো, হয়তো বলতেছি, যদিও এটা আমরা করবো না কখনো, হয়তো তাই। কারণ নইলে এরা তো কেউ রাজনীতিবিদ ছিল না। কেউ কেউ তো ডক্টর ইউনূসের উপর অনেক অগাধ বিশ্বাস রেখেছিল। রেজওয়ানা আপার স্বামীকে নিয়ে যখন অপহরণের কথা বলা, আমরা নিজের আন্দোলন করেছি। কিন্তু এই রেজওয়ানা আপার ক্ষমতা গিয়ে দেখলাম যে বাবা রে বাবা, ফরিদ আক্তারকে কি দেখলাম, এত বড় বামপন্থী, মানে তিনি দাবি করেন বামপন্থী আর কি তারা। আমরা দেখলাম সাম্যের কোনো কিছু হলো না, বরং মৌলবাদী চর্চা আরো বেশি হয়েছে, নারী অধিকার ক্ষুণ্ণ হয়েছে, আমরা দেখেছি। সুতরাং অরাজনৈতিক ব্যক্তিগুলো গেলেও বা বুদ্ধিজীবী শ্রেণীটা গেলেও যে দেশ ভালো চলবে তা না। আমরা এখন হতাশ, আমরা চরমভাবে হতাশ। তবে আপনি যে সন্দেহটা পোষণ করলেন, যে দর্শক যেটা লিখেছেন, আমরা সেটা চাই না। আমরা সেটা চাই না। মব ভায়োলেন্স দেশে ফিরে আসুক। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আইনের শাসনের মাধ্যমে একটা দেশ চলবে, এটা আমরা বিশ্বাস করি। এখনো এই রেসটা আছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং ফৌজদারি অপরাধ। যারা এটা করেছে তাদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে, প্রয়োজনে ছাত্রত্ব বাতিল করতে হবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এরকম অপরাধ কোনো ছাত্র যদি করে থাকে, যদি সে ছাত্র হয়ে থাকে, অবশ্যই তার ছাত্রত্ব বাতিল সহ তার আরো যে শাস্তি সেগুলো হবে। আর অন্যরা করে থাকলে তাদের গ্রেপ্তার করতে, প্রতিবাদ না হওয়ার বিষয়টা আমিও অবগত আছি। আমিও খুব মর্মাহত যে এই বিষয় নিয়ে কোনো সংগঠন প্রতিবাদ করলো না। সরকারের পক্ষ থেকে তো কোনো কথা নাই, নারীবাদী সংগঠন কথা বলে নাই, মানবাধিকার সংস্থার কথা বলে নাই। এটা খুবই উদ্বেগজনক। এখনো যদি ভয় পায়, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের নারীবাদীরা সিলেক্টিভ মানবতাবাদী, সিলেক্টিভ নারীবাদী, তারা কেউ কথা বলতেছে না। এটা
অশানি সংকেত। এটা নারীদের জন্যে, বাংলাদেশের জন্যে, বাংলাদেশের মত প্রকাশের জন্যে, বাংলাদেশের বাক স্বাধীনতার জন্যে এটা বিপজ্জনক। এই সিমটমটা ভালো না। একটা দেশ যে কতটুকু চরম মৌলবাদী সমাজে বা রাষ্ট্রে পরিণত হলে যখন এরকম ঘটনা ঘটে, সেই জন্য সম্ভবত মেজবাউদ্দিন স্যার তিনি বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি আমার চোখের সামনে হায়ার মাদ্রাসা হয়ে যেতে দেখলাম। এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। রাষ্ট্র এবং সরকারকে এর দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব শুধু আপনার আমার কথা বলার না,